আজকের যে সভার মূল আকর্ষণ আজকের এই পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের মমতা ব্যানার্জির বিরুদ্ধে, ভারতবর্ষের বুকে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সোচ্চার কণ্ঠে একটি মাত্র রাজনৈতিক ব্যক্তিত্ব, ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের নেতা, আমাদের সবার প্রিয় নেতা, আমাদের মুর্শিদাবাদ কংগ্রেসের অভিভাবক, আমাদের গর্ব, আমাদের সকলের অন্তরের অন্তঃস্থলের নেতা সদ্য আমাদের অধীর রঞ্জন চৌধুরী মহাশয়কে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য মঞ্চে বিনয়ের সঙ্গে আহ্বান জানাচ্ছি। আমি আপনাদের শ্রদ্ধা করি, ভালোবাসি, আজকে আমাদের এই লাইটটা বলে আজ এটা সেই অর্থে কোনো রাজনৈতিক সভা নয়। আজ মূলত ভাঙনে প্লাবনে পীড়িত যে সমস্ত দরিদ্র পরিবার, সেই সমস্ত পরিবারকে তাদের আচ্ছাদনের জন্য ন্যূনতম ক্ষমতায় কংগ্রেস দলের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতার হাত প্রসারিত করা হয়েছে। আমাদের এখানে তাই দেখতে পাচ্ছেন আমাদের ঘরের মা, বোন, ভাবি, বুবু, আপা তারাও এসে বসে আছে। আমরা তাদেরকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখতে চাই না। আমি এখানে বক্তব্য দীর্ঘায়িত করা মানে আমার ঘরের মা, বোন, ভাবি, বুবু, আপারা তাদের বাড়ি যেতে দেরি, আমি সেটা করতে চাই না। এই এলাকার বহু মানুষ এখানে উপস্থিত হয়েছেন। আপনারা সবাই সচেতন মানুষ। কেন আমরা বারবার প্রতি বছর ভাঙনের শিকার হচ্ছি এটা আপনারা সবাই ভালো করে বুঝেন। আজকে যারা সরকারে আছে সেই সরকারের যদি দায়িত্ব হয় শুধুমাত্র ভোটের সময় ভোট নেওয়া আর ভোটের পর পালিয়ে যাওয়া, তাহলে মানুষের দুর্গতি এইভাবে চলতেই থাকবে। অনেক অজুহাত দেখানো হবে। অজুহাত দেখানো হবে কি, যে কেন্দ্র টাকা দেয় না। কেন্দ্র কি বলবে? রাজ্য আমাকে সহযোগিতা করে না। আমরা এই কেন্দ্র আর রাজ্যের মধ্যে এই লড়াইয়ে শিকার হচ্ছে এখানকার অগণিত মানুষ। সমস্ত জায়গা কিনে কেন তাদের সেখানে বসতির ব্যবস্থা করে দিচ্ছে না? তাহলে অন্তত তারা জানবে যে ঘর আমাদের যদি চলেও যায়, জমি যদি চলেও যায়, আমরা মাথা গোঁজার জায়গা পাবো। রাজ্য কি এটা করতে পারে না? এই রাজ্য এখানকার ভাঙন ঠেকাতে এখানকার মিউনিসিপ্যালিটিকে 100 কোটি টাকা দিয়েছে। এই 100 কোটি টাকা কার পকেটে যাবে? তৃণমূল নেতাদের পকেটে যাবে, কিছু কন্ট্রাক্টরের পকেটে যাবে, কিছু প্রশাসনের কর্তা ব্যক্তিদের পকেটে যাবে। ভাঙন কি ঠেকানো হবে? ভাঙন ঠেকানোর ক্ষমতা মিউনিসিপ্যালিটির আছে? মিউনিসিপ্যালিটি তাদের রোড করার ক্ষমতা নাই। রোড করার মতন ইঞ্জিনিয়ার নাই তাদের ঘরে। জল সরবরাহ করার মতন ইঞ্জিনিয়ার নাই তাদের ঘরে। তারা ভাঙন ঠেকানোর ইঞ্জিনিয়ার কোত্থেকে ভাড়া করবে? ভাঙন ঠেকানো একটা বিশেষজ্ঞ দলের কাজ। ফারাক্কা ব্যারেজ প্রজেক্টের দায়িত্ব দেওয়া হয়েছিল। কেন না? ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট এই ব্যাপারে তারা অভিজ্ঞ, তারা বিশেষজ্ঞ, তাই তারা পারে। মিউনিসিপ্যালিটিকে যদি ভাঙন ঠেকানোর দায়িত্ব দেওয়া হয়, তাহলে সেটা হবে ছাগল দিয়ে ধান মারানোর ব্যাপার। এখানকার মিউনিসিপ্যালিটি সে ক্ষমতা নেয়। হ্যাঁ, মিউনিসিপ্যালিটি কন্ট্রাক্টর নিয়োগ করে মাল কামিয়ে বাড়ি চলে যাবে, কোনো অসুবিধা নাই। কন্ট্রাক্টরও দেখাবে আমি বালির বস্তা নিয়ে এলাম, সেই বালির বস্তা গঙ্গা খাবে কি পদ্মা খাবে, কোনো অসুবিধা নাই। কিন্তু মানুষের বিপদ থেকে মুক্তি নাই। তাই আজকে যে কাজ সরকারে করা উচিত সে কাজ করছে এখানকার কংগ্রেসের কর্মীরা, এখানকার মানুষের সহযোগিতা নিয়ে। কিছু নাই আমাদের, অন্তত একটা করে ত্রিপল দিয়েও এখানকার মা বোনদের যদি তাদের ইজ্জত রক্ষা করা যায় সেই চেষ্টা করা উচিত। আমরা জানি এই ধুলিয়ানের মানুষ তারা সকলে একে অপরকে মদত করে এখানে বড় হয়েছে। মঙ্গলবার আজকে
ছুটির দিন, সেই মঙ্গলবারের বাজারেও আজকে এত মানুষ এখানে জড়ো হয়েছে। এটাই ধুলিয়ান শহরের অনেক অভাবের মধ্যেও, অনেক সমস্যার মধ্যেও ধুলিয়ান শহর কিন্তু সজীব, জীবন্ত, প্রাণবন্ত। এখানে হাসি আছে, এখানে উদ্দামতা আছে, এখানে আনন্দ আছে, এখানটায় উচ্ছ্বাস আছে। অভাবের পাশেও এখানকার মানুষ কখনো আনন্দ করতে থেমে থাকেনি, উচ্ছ্বাস করতে থেমে থাকেনি। তারা পরব করে, পুজো করে, কোথাও তারা ক্লান্ত হয় না। কিন্তু সেই সুন্দর ধুলিয়ানের সেই সম্প্রীতি, সেই ভালোবাসা, সেই একে অপরের সঙ্গে মিলেমিশে চলার যে সংস্কৃতি, সেই সংস্কৃতি আমরা দেখলাম সাম্প্রদায়িক দাঙ্গার কারণে চুরমার হয়ে যেতে। আমি খুব দুঃখিত তার জন্য, আমি খুব মর্মাহত তার জন্যে। ধুলিয়ান শহরের মানুষের মনের কথা নয়, কিছু কিছু ধান্দাবাজ, স্বার্থান্বেষী, ক্ষমতালোভী, তারা চায় হিন্দু মুসলমানের বিভাজন হোক এবং হিন্দু মুসলমানের বিভাজনে ভোটের বাক্স ভর্তি হোক। তদন্ত হলো, হাইকোর্ট তদন্ত করলো। হাইকোর্টের তদন্তে কি বার হলো? এই দাঙ্গার নায়ক তৃণমূলের নেতারা। খোঁজ নিয়ে দেখুন আপনারা, কেন তাদেরকে দাঙ্গা লাগাতে হয়েছিল? না, গত লোকসভা নির্বাচনে কংগ্রেসের ঈশা খান এখানে জিতেছিল। এই জায়গাকে আবার পুনরায় দখল করতে হবে। দাঙ্গা লাগিয়ে মুসলমানের মাসিয়া সেজে সেই মুসলমানের ভোট পকেটে পুরে আবার এখানে তৃণমূলকে এমএলএ হতে হবে, তাই দাঙ্গা লাগাও। তদন্তে দেখেছেন প্রত্যেকটা দাঙ্গাকারী কিন্তু তৃণমূলের নেতা। তদন্তে তা প্রমাণ হয়েছে, শাস্তি হয়েছে না। শাস্তিকে দেবে তৃণমূলের আমলে তৃণমূলের লোকের শাস্তি হয় না, শাস্তি হয় না। তার আরেকটা ভয়ঙ্কর রূপ কি দেখছি, এখন তৃণমূলের লোক তৃণমূল লোককেই খুন করছে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে একই চিত্র। তাই আমরা এই ধুলিয়ান শহরের মানুষকে আবার নতুন ভাবে তাদের মধ্যে ঐক্যবদ্ধ মানসিকতা, সম্প্রীতি, ভাবাবেগের মানসিকতা যে তৈরি হয়, তার জন্যে আমাদের বর্তমান সভাপতি শফিকুলকে, আমাদের প্রাক্তন সভাপতি ইমামকে, বাকি সমস্ত নেতাকে আমি অনুরোধ করব, যেভাবেই হোক, যে ক্ষত তৈরি হয়েছে শামসেরগঞ্জে, যে ক্ষত তৈরি হয়েছে সাম্প্রদায়িকতার ক্ষত, সেই সাম্প্রদায়িকতার ক্ষতকে নিরাময় করে আবার শামসেরগঞ্জে সেই আনন্দ, উচ্ছ্বাস, আনন্দের এবং সেই সাম্যের বাতাবরণ তৈরি হোক। এটা আমাদের করতেই হবে, এটা আমাদের আগামী দিনের লক্ষ্য হোক। আমাদের অনেক সমস্যা আছে, রাজনীতি তো হবেই, ভোট আসলে অনেক গল্প হবে, লক্ষ্মীর ভান্ডারের নামে ভোট হবে। আপনাদের পাশে ঝাড়খণ্ড, এখানকার মা বোনেরা খোঁজ নিয়ে দেখুন, এই ঝাড়খণ্ড সরকার চালায় কংগ্রেস আর ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। সেখানে লক্ষ্মীর ভান্ডারের বদলে মাইয়া সম্মান যোজনা দেওয়া হয় মহিলাদেরকে ২৫০০ টাকা। আপনার এখানে ১২০০ টাকা দেওয়া হবে? আপনার বাজারে জিনিসের দাম বাড়ছে না, আপনার সংসারের খরচ বাড়ছে না, আপনার ওষুধের খরচ বাড়ছে না, কিন্তু ১২০০ টাকার বাইরে মমতা ব্যানার্জি আপনাকে খাতির করবে না। অথচ পশ্চিমবঙ্গের তৃণমূলের নেতাদের, তাদের একতলা বাড়ি ৫ তলা হচ্ছে, একটা গাড়ি ৪টে গাড়ি হচ্ছে, তাদের মাইনা বাড়ছে, কোনো অসুবিধা নাই। কিন্তু আমাদের ঘরের মা বোনদের লক্ষ্মীর ভান্ডারের পয়সা বাড়াবে না, কারণ তারা জানে এতেই তাদের পেট ভরবে। অভাব আর দারিদ্রতা পশ্চিমবঙ্গের তৃণমূলের আজকে পুঁজি। তাই আমরা দাবি করেছি কংগ্রেস দলের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারকে এই বাংলার মা বোনদের লক্ষ্মীর ভান্ডারে ১২০০ টাকা নয় ২৫০০ টাকা দিতে হবে। পাশে যদি ঝাড়খণ্ড পারে, পশ্চিমবঙ্গ কেন পারবে না? ঝাড়খণ্ডে থেকে পশ্চিমবঙ্গের অনেক বেশি রোজগার। ঝাড়খণ্ড যদি পারে ২৫০০ দিতে, পশ্চিমবঙ্গ কেন পারবে না? ঝাড়খণ্ডে স্বাস্থ্য বীমা যোজনা ১০ লাখে, ঝাড়খণ্ডে মানুষ যে বিদ্যুৎ ব্যবহার করে প্রত্যেক মাসে তার ২০০ ইউনিট মুফতে দেওয়া হয়। আমাদের এখানে কেন দেওয়া হবে না? আমাদের এখানে অভাব বাড়ছে, আমাদের এখানে দারিদ্রতা বাড়ছে, রুটি নাই, রুজি নাই, কর্ম নাই, বিড়ি শ্রমিক ছাড়া কোনো কাজ নেই। তাই এখানকার মানুষ পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে চলে যাচ্ছে। আজকে সেখানেও তাদেরকে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বাংলাভাষী যারা, তারা বাংলাদেশি না বাংলাভাষী এটা বুঝতে বাইরের রাজ্যের প্রশাসকের মাথা খারাপ হয়ে যাচ্ছে। তারা বুঝতে পারছে না কোনটা বাংলাভাষী বাংলার মানুষ, কোনটা বাংলাভাষী বাংলাদেশের মানুষ, এটাই তারা বুঝতে পারছে না। ঠিক এইরকম ঘটনা আমি সাক্ষী। তখন 2017-18 সাল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হচ্ছে যোগী আদিত্যনাথ। সে ভয়ঙ্কর মুখ্যমন্ত্রী একটা,
সে আগে এমপি ছিল, তাই চিনতাম তাকে। আমাকে উত্তরপ্রদেশের এই কিছু আমাদের এই রাজ্যের শ্রমিক, তারা উত্তরপ্রদেশের নয়ডায় পিলভিতে কাজ করতো, বাংলাভাষী আর বাংলাদেশি, এটা ভাগ করতে গিয়ে তাদের মধ্যে এক অদ্ভুত ধরনের সমস্যা তৈরি হয়। সেখানে পশ্চিমবঙ্গে যারা বাংলাভাষী মানুষ, তাদের উপরে হয়রানি শুরু হয়। আমি সেখানটায় যোগীর সঙ্গে দেখা করে সেই এলাকায় সমস্ত সমস্যা সমাধান করার ব্যবস্থা করতে পেরেছিলাম। যোগীর সঙ্গে দেখা করে তাকে বুঝিয়েছিলাম বাংলাদেশি আর পশ্চিমবঙ্গের বাংলাভাষী চেহারা এক, ভাষা এক, খাদ্য এক, কিন্তু তাদেরকে ফারাক করা কঠিন। তাই তোমরা অকারণে বাংলা ভাষা বলে মানেই এটা নয় যে আমরা বাংলাদেশে বাস করি, আর তাই এখানকার শ্রমিকদের উপরে তোমরা অকারণে জুলুম করো না। যোগী কথা দিয়েছিল আমাকে, নয়ডায় পিলভিতে সমস্ত জুলুম আমরা বন্ধ করে দিয়েছিলাম। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে বলবো, যে যে রাজ্যে সমস্যা হচ্ছে সেই রাজ্যে যান, সেখানকার মুখ্যমন্ত্রীরা কথা বলুন, সমাধানের ব্যবস্থা বার করুন। কলকাতায় এসে আপনার শহীদ সম্মেলনে শহীদের সবাই যেখানে মঞ্চ হচ্ছে আর কিছু হচ্ছে না, কোটি কোটি টাকা খরচ করে সেই শহীদ দিবস পালিত হচ্ছে, সেই শহীদ দিবসে বাঙালি অবাঙালির মধ্যে মারামারি লাগানোর চেষ্টা করছেন আপনি। বাংলাভাষী আর অবাঙালির মধ্যে দূরত্ব বাড়ানোর চেষ্টা করছেন। সেটা না করে যেখানে হচ্ছে সেখানে গিয়ে সমস্যার সমাধান কেন করছেন না? কেন আপনি দিল্লি যাচ্ছেন না? কেন আপনি সেই রাজ্যে যাচ্ছেন না? সেই রাজ্যে গিয়ে সমাধান করতে পারছেন না কেন? উড়িষ্যাতে আগেও উড়িষ্যার সঙ্গে বাংলা ভাষীদের গন্ডগোল হয়েছিল 70-80 দশকে, মনে করে দেখুন সে গন্ডগোল থামানো সম্ভব হয়েছিল। 80 দশকে আসামে হয়েছিল, কংগ্রেস থামিয়ে দিয়েছিল। কখনো ত্রিপুরায় হয়েছে, সেটা থামানো হয়েছে। তা যদি আজকে কেন থামানো যাবে না? এখানকার মানুষ বাধ্য হয়ে আজকে বাইরের রাজ্যে চলে যাচ্ছে। শুধু বাইরের রাজ্যে নয়, আরব দুনিয়ায় চলে যায়। আজকে আমার কাছে আরব দুনিয়ায় একটা মানুষের সৌদি আরবে মৃত্যু হয়েছে, তার ডেড বডি আনার জন্য আজকে আমার কাছে একটা ভদ্রলোক এসেছে। আমরা বলেছি আমি দেখছি, সরকারের দায়িত্ব করে। পশ্চিমবঙ্গ সরকারকে আমি বলেছিলাম, যারা পরিযায়ী শ্রমিক, যারা রাজ্যের বাইরে থাকে, তাদের জন্য আলাদা করে একটা মন্ত্রক তৈরি করা হোক, তাদেরকে দেখভাল করার মদত করার জন্য সরকার একটা মন্ত্রক তৈরি করুক, একটা মন্ত্রী তৈরি হোক। হবে না, কাজ হবে। এত বছর চলে গেল, এত দিন চলে গেল, সেই সমস্ত পরিযায়ী শ্রমিকদের কথা কেউ ভাবলো না। কোভিডের সময় ট্রেন ব্যবস্থা করলাম এখানকার পরিযায়ী শ্রমিকদের আনার জন্য। সে ট্রেন যখন পশ্চিমবঙ্গে ঢুকছে, মমতা ব্যানার্জি বলছে আমি ট্রেন ঢুকতে দেবো না, এটা কোভিড এক্সপ্রেস, আমি এখানে ঢুকতে দেবো না। এই দরদ আপনার, এখানকার মানুষের প্রতি এই দরদ। আর যখন ভোটের মরশুম আসছে, তখন আপনি বাংলাভাষী 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 এই হাওয়া তুলে আপনি বাঙালির রক্ষাকর্তা সেজে মানুষের ভোট দিতে চাইছেন। এই চালাকি মানুষ জানে। এনআরসি করে ভোট হলো একবারে খুশি। আপনারা সব আমাদের বিরুদ্ধে ভোট দিলেন। সেদিনও বলছিলাম, আজও বলছি, এনআরসি একটা নির্বাচনী পণ্য। এনআরসির নাম করে নির্বাচন হয়। এই এনআরসি আইন যখন তৈরি হয়েছিল অটল বিহারী বাজপেয়ীর আমলে 2003 সালে, তখন মমতা ব্যানার্জি সে অটল বিহারী বাজপেয়ী সরকারের মন্ত্রী ছিলেন, তিনি বিরোধিতা করেননি। সেদিন এই সরকারের বিরুদ্ধে প্রথম প্রশ্ন তুলেছিলেন এনআরসি কে নিয়ে, কে জানেন? যিনি নেই আমাদের মধ্যে, প্রাক্তন প্রধানমন্ত্রী ডাক্তার মনমোহন সিং। জেনে রাখুন আপনারা, এই মুখ্যমন্ত্রীর চালাকিতে ভুলবেন না। মুখ্যমন্ত্রী চাইছে মোদী আসুক আর আমি থাকি, আমাদের মধ্যে মিথ্যার লড়াই হবে। কখনো শুনেছেন এই মমতা ব্যানার্জির মুখে আরএসএস এর বিরুদ্ধে একটাও কথা? এই আরএসএস এর শাখা সংগঠন এই পশ্চিমবঙ্গে 100 থেকে 1000, 300 থেকে 3000-এ পৌঁছেছে শুধু মমতা ব্যানার্জির সরকারের আমলে। আর আমাদের কংগ্রেসের অফিস ভাঙো, কংগ্রেসকে ভেঙে দাও, কংগ্রেসকে কেড়ে দাও, কংগ্রেসকে পঞ্চায়েত করতে দিও না, কংগ্রেসকে মিউনিসিপালিটি ভোট করতে দিও না। যত রংবাজি আমাদের উপরে। বিজেপির সঙ্গে গাঁট ছড়া বেঁধে নির্বাচনী সমঝোতা করে এই পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার চেষ্টা করেছিল, ভুলে যাবেন না। যখন গুজরাটে দাঙ্গা, 2000 মুসলমান খুন হয়ে গেল, তখনও মমতা ব্যানার্জি বিজেপি সরকারের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, তিনি সরকারের মন্ত্রী ছিলেন, রেল মন্ত্রী, ভুলে যাবেন না। এই মমতা ব্যানার্জির চালবাজিতে বাংলার মানুষ আপনারা বিভ্রান্ত হবেন না। কখনো মমতা ব্যানার্জির মুখে কালকে কি একবারও আরএসএস এর বিরুদ্ধে কোনো কথা শুনেছেন? আরএসএস এর বিরুদ্ধে কোনো সমালোচনা করেছে না। অথচ এই আরএসএস কয়েকদিন আগে বলেছে
যে আমরা ভারতবর্ষের সংবিধান থেকে ধর্মনিরপেক্ষ কথাটাকে বাদ দিতে চাই। ধর্মনিরপেক্ষ কথা যদি বাদ চলে যায় তাহলে ভারতবর্ষ কি হবে? গণতন্ত্র থাকবে না, ভারতবর্ষ হবে হিন্দুর রাষ্ট্র। সেই লক্ষ্যে এগোচ্ছে আরএসএস। বাংলার মুখ্যমন্ত্রী বিরোধিতা করেছে না, কে বিরোধিতা করেছে? রাহুল গান্ধী। সংবিধান হাতে নিয়ে গত লোকসভা নির্বাচনের আগে সারা ভারতবর্ষ ঘুরে ঘুরে বুঝিয়েছে যে ভারতবর্ষে বিজেপিকে ক্ষমতায় আনা মানে আমাদের সংবিধান দুর্বল হওয়া, সংবিধান দুর্বল হওয়া মানে হিন্দু রাষ্ট্র স্থাপনের রাস্তা পরিষ্কার হয়ে যাওয়া। মানুষ শুনেছে, তাই মোদীর স্লোগান আপকি বার 400 পার, 400 পার তাকে হতে দেয়নি, 400 আসন তাকে জিততে দেয়নি। জিততে পারেনি বলেই এখান থেকে মোদী আর বিজেপি সরে এসেছে। তাই এখানে কংগ্রেসের সেই রাহুল গান্ধীর নেতৃত্বে সংবিধান রক্ষা করার লড়াই জিতেছে, তাই মোদী হিন্দু রাষ্ট্র করতে পারেনি। তাই কংগ্রেসকে বাঁচান। ভারতবর্ষে কংগ্রেস থাকলে তবে মোদী রুখবে, কংগ্রেস দুর্বল হলে মোদীকে রুখার কেউ নাই। মোদী কখনো এ কথা মুখে বলে না যে মমতা মুক্ত ভারত করতে হবে, মোদী বলে কংগ্রেস মুক্ত ভারত করতে হবে। তার আক্রমণের লক্ষ্য রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধী, জওয়াহরলাল নেহরু, এছাড়া তাদের আক্রমণের লক্ষ্য কেউ নাই। তার একটাই কারণ, কংগ্রেস থাকলে ধর্মনিরপেক্ষতা বেঁচে থাকবে, কংগ্রেস থাকলে হিন্দু মুসলমান ঐক্য বেঁচে থাকবে। তাই এইসব চালাক, এই সমস্ত ধোকাধারী, এই সমস্ত প্রতারণা যারা করে, এই চোর চোরটার, ধর্ষক, খুনি, এই বাটপারদের, এই ভ্রষ্টাচারীদের সঙ্গে নয়, আপনারা কংগ্রেস সঙ্গে থাকুন। আজ না হয় কাল এই পশ্চিমবঙ্গে আমরা যেখানে যেখানে কংগ্রেসের আমরা আসন জেতাতে পারবো, সেই সমস্ত এলাকায় আমরা মানুষের সঙ্গে থেকে মানুষের হয়ে লড়াই করে আমরা প্রমাণ করে দেব যে কংগ্রেস থাকা মানে মানুষের নিরাপত্তা বজায় থাকা, কংগ্রেস থাকা মানে হিন্দু মুসলমান ঐক্য বজায় থাকা, কংগ্রেস থাকা মানে সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্ষা করা। এটা প্রমাণ করে দেবো আমরা, যেভাবে আমরা যেখানে সুযোগ পেয়েছি সেখানে প্রমাণ করেছি, আগামী দিনেও তা করবো। আপনারা আমাদেরকে দোয়া করবেন, আশীর্বাদ করবেন। তাই এলাকার মানুষ, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে, আমার মা বুবুরা বসে আছে, তাদের জন্য তাড়াতাড়ি করে আপনারা দেওয়ার ব্যবস্থা করুন। তাদেরকে বাড়ি ফিরতে হবে, কখন আকাশে মেঘ নামে কেউ জানে না। তাই সবাইকে সালাম জানিয়ে, নমস্কার জানিয়ে, সম্মান জানিয়ে, স্নেহ ভালোবাসা জানিয়ে আমার কথা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।